নমস্কার বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে বৈদিক যুগের দ্বিতীয় পর্ব। বৈদিক যুগের প্রথম পর্বে আমি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, দৈনিক প্রচুর যজ্ঞ করতে হতো সেগুলি বলেছিলাম। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবার প্রথমে, সেটা হলো বৈদিক সাহিত্য, যা থেকে মূলত আমরা বৈদিক সাহিত্য থেকেই বৈদিক যুগ সম্পর্কে যা জ্ঞান পেয়েছি সেগুলো জানতে পারি। সংস্কৃতে বিদ বলে একটি ধাতু রয়েছে। বিদ ধাতু, যার অর্থ হলো জ্ঞান, তা থেকেই বেদের উৎপত্তি। 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত, অর্থাৎ বিসি মানে বিফোর খ্রিশ্চিয়ান এরা, বিসিই, সেটাকে আমরা বিসি বলে জানি। আর 1000 বিসি থেকে 500 বিসি, দুটো সেপারেট পিরিয়ড। প্রথমত একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, মানে বৈদিক যুগের প্রাক অবস্থা, যেখান থেকে বৈদিক যুগের শুরু, সেটা খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে থেকে শুরু করে খ্রিস্টের জন্মের 1000 বছর আগে পর্যন্ত, অর্থাৎ 500 বছর এর ব্যক্তি। তারপর 1000 বিসি থেকে শুরু করে আরও 500 বিসি পর্যন্ত, মানে আরও 500 বছর ব্যাপ্তি। এই দুটো যে ভাগের কথা আমি বললাম, সেটা একটা ঋগ বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ। তো ঋগ বৈদিক যুগের মূল যে গঠন, অর্থাৎ 1500 বিসি থেকে শুরু করে 1000 বিসি পর্যন্ত, এই সময়টায় বৈদিক সাহিত্য মূলত ছিল পরিবার ভিত্তিক। পরিবার ভিত্তিক কেন বললাম? মূলত এই সময়টায় যারা তৎকালীন সাধু, ঋষি, মুনি, এরা যিনি ছিলেন, এদের জীবনধারা, এদের পরিবার, এদের জীবন দর্শন, এই কাহিনীগুলোই মূলত ঋগ্বেদে লিখিত রয়েছে। আর নেক্সট পরবর্তী বৈদিক যুগে, যেটা আস্তে আস্তে ঋগ বৈদিক যুগের পরে পরিবার থেকে বেরিয়ে পরিবারের বাইরেও অন্যান্য জগৎ, পরিবেশ, প্রকৃতি, সেগুলির পূজা, এইগুলো নিয়ে পরবর্তী বৈদিক যুগে আলোচনা করা হয়েছে। আমরা জানি অলরেডি ঋগ্বেদের প্রায় 10টা মণ্ডলের কথা জানা যায়। এরকমভাবে আমরা ভাবতে পারি একটা বই ঋগ্বেদ, তার 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু জিনিস পরবর্তী বৈদিক যুগেও কিন্তু লেখা হয়েছে। যেমন ঋগ্বেদের 1 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর, 1 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর মণ্ডল বা চ্যাপ্টার, যেভাবে আমি বোঝাতে চাই, সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগের রচনা। একটা অদ্ভুত ব্যাপার, তাই না? ঋগ্বেদের প্রথম মণ্ডল বা প্রথম চ্যাপ্টারটাই কিন্তু ঋগ বৈদিক যুগে লেখা হয়নি, বরং লেখা হয়েছে পরবর্তী বৈদিক যুগে। এবার এই ঋগ বৈদিক সাহিত্যের, ঋগ্বেদের ফিচার্সগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করি। ঋগ্বেদ হচ্ছে বিশ্বের প্রাচীন থেকে প্রাচীনতম সাহিত্য, লিখিত অবস্থায় যেগুলি পাওয়া যায়, এবং সমৃদ্ধতম। কেন সমৃদ্ধতম বলছি? পৃথিবীর সেরা সেরা যে জ্ঞান এই পুস্তকের মধ্যে নথিভুক্ত রয়েছে, কি নেই তাতে? গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সায়েন্স, ম্যাথামেটিক্স, এভরিথিং ইজ দেয়ার। আর পুরাতনতম বর্তমানও বটে। এই কারণ এর থেকে পুরাতনতম হয়তো বা পাওয়া যেতেও পারে, কিন্তু যেটা আমাদের কাছে উপলব্ধ সেই হিসাবে কিন্তু ঋগ বৈদিক যুগের ঋগ্বেদ বইটাই সব থেকে পুরাতন। আর কি, আনুমানিক প্রায় 1100 বিসি, 1100 বছর আগে সংকলিত ঋগ্বেদের যে কপি ছাপা হয়েছিল তা এখনো পর্যন্ত কিন্তু বর্তমান। আরেকটা জিনিস কি, বেদ কিন্তু কোনো মনোলিথিক টেক্সট নয়, মূলত এটা সংস্কৃত ভাষায় লেখা। আর বেদকে সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় এটা কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, এটা অপৌরুষেয়। কেন অপৌরুষেয় বলা হলো? পৌরুষ বা পুরুষ, এই শব্দ থেকে বেদের সৃষ্টি ঘটেনি। ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী হলো বেদ, তাই জন্য বেদকে বলা হয়েছে অপৌরুষেয়। আর এই বেদের আরও একটা ইন্টারেস্টিং বিষয়, তখনকার দিনে বেদ কিন্তু এখনকার দিনের ছাপাখানার মতন ছিল না, যে
প্রচুর প্রচুর কপি ছেপে বেরিয়ে যাবে আর ছাত্রছাত্রীরা তোমরা হাতে পেয়ে যাবে, তা কিন্তু ছিল না। বেদ ছিল শ্রুতি নির্ভর। মূলত শ্রুতি নির্ভর কেন? মূলত গুরুদেব যিনি ছিলেন তিনি গাছতলায় বসে জ্ঞান বিতরণ করতেন, বেদ পাঠ করতেন, আর ছাত্রছাত্রীদেরকে সেগুলি শুনে শুনে মনে রাখতে হতো। তাই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। আরও একটা জিনিস কি, প্রতিটা বেদ, 4টে বেদের কথা আমরা জানি, ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদের কথা জানি। এই 4টে বেদের মধ্যে প্রতিটা বেদেই কিন্তু আরও 4খানা ডিফারেন্ট পার্ট রাখা ছিল। এক, সংহিতা। এই সংহিতা কিন্তু 4টে বেদেই আছে। যদি অনলাইনে বইগুলো কোনো দিন সার্চ করে দেখো তাহলে নামটা এরকম পাবে: ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা। অর্থাৎ সংহিতা কিন্তু প্রতিটা বেদের সঙ্গেই জড়িত। তার সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে রয়েছে ব্রাহ্মণ, বেদের অন্য একটা চ্যাপ্টার, ঋগ্বেদ বইটার, আরণ্যক, অরণ্যে বসে লেখা চ্যাপ্টার, উপনিষদ, আর বেদান্ত অর্থাৎ বেদের অন্ত, শেষ অংশ উপনিষদ। আর এই উপনিষদের আরও একটা শব্দ বা আরও একটা অর্থ, সেটাও কিন্তু তোমাদের জেনে রাখাটা প্রয়োজন। উপনিষদের আরও একটা অর্থ হচ্ছে কাছে এসে বসা। কেন কাছে এসে বসবে? কারণ বেদই তো শ্রুতি। বেদ পাঠের বেসিক কিছু নিয়মকানুন আছে, কিছু রুলস আছে। কিছুদিন আগে পর্যন্ত বাংলা বই পড়বার জন্য এখনও পর্যন্ত যে আমাদের সহায়িকা বইয়ের প্রয়োজন পড়ে, ঠিক সেমভাবে বেদকেও কিন্তু সহজে বোঝার উপক্রম নেই। বেদকে বুঝতে গেলে তোমাদেরকে তার সঙ্গে পড়ে নিতে হবে যে বইগুলো, সেগুলি হলো 6টা সহায়িকা বই, যেটাকে আমরা বেদাঙ্গ বলি, বেদেরই অঙ্গ। এরকম 6টা বেদাঙ্গ রয়েছে। তাহলে মূল যে জিনিসটার কথা বলেছি, ঋক, সাম, যজু, অথর্ব, এর মধ্যে সংহিতা হচ্ছে মূল বই। এই যে সংহিতার কথা বলছি, এই সংহিতার মধ্যে আছে সূক্ত, না খাবার সূক্ত নয় কিন্তু, সূক্ত অর্থাৎ শ্লোক। আর রয়েছে কি? আর রয়েছে স্তোত্র, রয়েছে মন্ত্র, রয়েছে স্তুতিগান, দেবদেবীদের প্রতি স্তুতি করবার জন্য যে গান বা গীত গাওয়া হতো। আর প্রত্যেকটা ঋক, সাম, যজু এবং অথর্ব বেদ যারা রয়েছে তাদের সঙ্গে শাখা গ্রন্থ হিসাবে রয়েছে ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা তোমাদেরকে জানাতেই হয় যে অথর্ব বেদ বলে যে বেদটির কথা আমি বলছি, তার কিন্তু কোনো রকম আরণ্যক নেই। যদি জিজ্ঞাসা করা হয় কেন, তবে এটা উত্তর দিও যে আরণ্যক নেই কারণ অথর্ববেদ পুরোটাই অরণ্যে বসেই লেখা হয়েছে। সেই হিসাবে দেখতে গেলে অথর্ববেদটি পুরোপুরিই আরণ্যক, তাই জন্য ওর জন্য আলাদা আরণ্যক কোনো শাখা রাখা হয়নি। এবার ঋগ্বেদ সম্পর্কে একটু একটু করে বলি। ঋগ্বেদের মূলত 5টি শাখা, তার মধ্যে শুধুমাত্র সাকল শাখা বর্তমান, যেটা সম্পর্কে আমরা জানতে পারি। ঋগ্বেদের রয়েছে মূলত 10টি মণ্ডল, যার মধ্যে প্রথম মণ্ডল আর দশম মণ্ডল সব থেকে শেষে জোড়া হয়েছে। কি ইন্টারেস্টিং, তাই না? একটা বই লেখা হলো যার প্রথম চ্যাপ্টারটা জোড়া হয়েছে পরবর্তী বৈদিক যুগে, আর মূল বইটা লেখা হয়েছে ঋগ বৈদিক যুগে। সংকলক কারা এই বইটা লিখেছিলেন? প্রথমেই বলেছি ঋগ বৈদিক সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এটা হচ্ছে মুনি ঋষিদের পরিবার পুস্তক। কারা রয়েছেন মুনি ঋষি? লিস্টে রয়েছেন কাম্ব, অগ্নিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ। এখানে 5জন মুনির কথা আমি বলেছি। শুধু 5জন মুনিই নয়, সঙ্গে এদের গার্লফ্রেন্ডও আছে, স্ত্রীও আছে। কারা? অপালা, ঘোষা, বিশ্ববাড়া, শাশ্বতী এবং সূর্যা। যে 5জনের নাম বলেছি তাদের স্ত্রীরা। এরাও কোনো অংশেই কিন্তু পিছিয়ে ছিলেন না। আজকালকার যুগের নারীদের মতন তৎকালীন যুগের অর্থাৎ ঋগ বৈদিক যুগের নারীরাও কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে ছিলেন। এখান থেকে এই 5টা ঋষির পরিবারের সম্পূর্ণ তত্ত্ব ঋগ বৈদিক যুগের যে সাহিত্যগুলোতে উঠে এসেছে। এখানে বেশ কিছু দেবতার কথা উল্লেখ রয়েছে। এখানে প্রতিটা ঋষি কোনো না কোনো দেবের জন্য তারা উপাসনা করতেন। উপবেদ রয়েছে। ঋগ্বেদের
উপবেদ হলো আয়ুর্বেদ, যেটা বর্তমানে খুব বিখ্যাত এখনও পর্যন্ত। খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত আয়ুর্বেদ তত্ত্ব এত সুন্দরভাবে বয়ে চলেছে। নেক্সট আর কি রয়েছে এখানে? 5 জন যে ঋষির নাম বলেছি, 5 জন ঋষিই কিন্তু 5 জন দেবতার ভক্ত ছিলেন। কারা তারা? 1 অগ্নি, 2 ইন্দ্র, 3 সোম দেবতা, 4 বরুণ দেবতা, 5 উষা দেবতা। ঋগ্বৈদিক যুগে মূলত যারা পুজো আর্চা করতেন তাদেরকে বলা হতো পুরোহিতের নাম ছিল ঋত্বিক বা হোতা। ঋত্বিক বা হোতা। আরও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে, সেটা ঋগ্বেদে মোট সূক্ত সংখ্যা কত? সেটা হলো 1028টা বা 1028টা ঋগ্বেদের সূক্ত সংখ্যা। ঋগ্বেদের দশম মণ্ডল যেটা পরবর্তী বৈদিক যুগে জোড়া হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হয়েছে কেন গুরুত্বপূর্ণ? কারণ সেখানে লেখা রয়েছে পুরুষা সূক্ত। পুরুষা সূক্ত কি? পুরুষা সূক্ত এমন একটা অংশ যেখানে বর্ণভেদ প্রথার উল্লেখ আছে, চতুর্বর্ণ প্রথা। সেই বর্ণভেদ প্রথার উল্লেখ কিন্তু আমরা ঋগ্বেদেই প্রথম পেয়েছি, এবং সেই ঋগ্বেদের পরবর্তী বৈদিক যুগের জোড়া অংশ দশম মণ্ডলে পুরুষা সূক্ত অংশে বর্ণভেদ প্রথার প্রথম উল্লেখ পেয়েছি। বিশ্বামিত্র মুনি, যিনি গায়ত্রী মন্ত্র লিখেছেন, এখনও পর্যন্ত আমাদের দুর্গাপুজোর সময় ওম ভূল ভুবঃ স্বাহা তৎসৎবরেণ্যম আমরা পুজোয় ঠাকুর দেখতে বেরোলেই শুনতে পাই, দ্যাট ইজ গায়ত্রী মন্ত্র, যা বিশ্বামিত্র মুনির লেখা এবং আমরা ঋগ্বেদ থেকে পেয়েছি। এই ঋগ্বৈদিক যুগে লেখা গায়ত্রী মন্ত্র মূলত লেখা হয়েছে সাবিত্রীর উদ্দেশ্যে। সাবিত্রী একজন দেবী। আর কি? ঋগ্বেদের যে নবম সূক্তের কথা বলছি সেটা লেখা হয়েছে সোমদেবের প্রতি। ঋগ্বেদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া হয়েছে 2007 সালে। প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 30টা বই এখনও পর্যন্ত যেটা আমাদের পক্ষে সংরক্ষণ করে রাখা সম্ভব হয়েছে, সেটা রাখা রয়েছে রাজস্থানের বড়িতে। সেখানে ঋগ্বেদের 1100 শতকে লেখা একটা কপি আমরা সংরক্ষণ করে রাখতে পেরেছি। সব থেকে প্রাচীনতম ঋগ্বেদের যে অংশগুলো সেগুলি হলো আর্লিয়েস্ট, অর্থাৎ ঋগ্বেদের 2য় এবং 7ম মণ্ডল, সেটা প্রাচীনতম। নেক্সট 8ম মণ্ডল, এটা সম্পূর্ণ ঋষি কাম্বের। ব্রাহ্মণ এই অংশটা ঋগ্বেদের মধ্যে রয়েছে, এবং ঋগ্বেদে 2 ধরনের ব্রাহ্মণের কথা বলা হয়েছে। একজনকে বলা হয়েছে কর্ত্রী, আরেকজনকে বলা হয়েছে মন্ত্রী। ঋগ্বেদের কথা তো বললাম। নেক্সট যে বিষয়টায় চলে আসব সেটা হলো সামবেদ। সামবেদ কথাটা এসেছে সামন শব্দ থেকে। এই সামন শব্দের অর্থ হলো গান। মূলত সেই সময়টায় যজ্ঞ করা হতো। সেই যে যজ্ঞের কথা বলছি, সেই যজ্ঞের বেশ কিছু পর্ব থাকতো। প্রথম যিনি গানটা লক্ষ্য করতেন, মানে উচ্চারণ করা শুরু করতেন, সেটা হলো উদ্গাতা, অর্থাৎ যিনি গানটা গাইতে শুরু করলেন। যিনি গাইতেন, মানে যা গাইতেন, তাকে বলা হতো উদ্গীত। মধ্যভাগে গানের একটা অংশ যিনি গাইতেন তাকে বলা হতো প্রস্তোতা, এবং তিনি যেটা গাইতেন সেটা ছিল প্রস্তাব। আর শেষ পর্যায়ে গিয়ে গান যিনি শেষ করতেন তাকে বলা হতো প্রতিহর্তা, এবং তিনি যে অংশটুকুনি গাইতেন গানের সেই অংশটুকুনিকে বলা হতো প্রতিহার। সম্মিলিত ভাব, সবশেষে একসঙ্গে মিলিতভাবে গানের যে শেষ অংশ গাওয়া হতো তাকে বলা হতো নিধন। সামবেদে ব্রাত্যোষ্টম যজ্ঞের কথা উল্লেখ আছে। ব্রাত্যোষ্টম যজ্ঞ কি সে বিষয়ে গবেষণা আর করছি না। সামবেদের ব্রাহ্মণ শাখার মোট 8খানা গ্রন্থ আছে। তার মধ্যে জমিনীয় ব্রাহ্মণ, কৌথুম্মা ব্রাহ্মণ, রণায়না ব্রাহ্মণ, এগুলি খুব ফেমাস ব্রাহ্মণ অংশের। সামবেদেরও একইভাবে একটা উপবেদ রয়েছে। সামবেদের উপবেদ হলো গান্ধর্ববেদ। সামবেদ আগেই বলেছি গানের সংকলন। এটার মধ্যে 1810খানা গান রয়েছে। ধ্রুপদ রাগ
যেটা দিয়ে একটা সময় তানসেন আকবরের শোভা মাতিয়েছিলেন। সেই ধ্রুপদ রাগের উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় কিন্তু সামবেদে, যেটা তানসেন দ্বারা গীত হয়েছিল। এবার চলে আসি যজুর্বেদের কথায়। যজুর্বেদ সেই বেদ যেখানে প্রথম আমরা শ্রম বিভাজনের কথা জানতে পারি, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন শ্রেণীর কাজ করবে। উপবেদ কি রয়েছে? উপবেদ রয়েছে ধনুর্বেদ। ধনুর্বিদ্যা যজুর্বেদ থেকে জানা যায়। সংস্কৃতে প্রথম গদ্য সাহিত্য যদি কিছু থেকে থাকে তা হলো এই যজুর্বেদ। যজুর্বেদের মূলত দুটো অংশ আছে, একটা হলো শুক্ল যজুর্বেদ আর একটা হলো কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ মূলত কপিষ্ঠল এবং কঠ ব্রাহ্মণ এর অংশে পাওয়া যায়। শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদে পাওয়া যায়। এর একটাই উপশাখা বর্তমান, যেটা হচ্ছে বাদসেনীয় উপশাখা। আর যজুর্বেদীয় যুগে পুরোহিতকে যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধৈর্য বলে। অধৈর্য ভেব না কিন্তু, অধৈর্য। আরণ্যক রয়েছে, বেশ কিছু আরণ্যক রয়েছে, তার মধ্যে তৈত্তিরীয় আরণ্যক, শতপথ আরণ্যক, এগুলি যজুর্বেদের আরণ্যক। যজুর্বেদ মূলত মন্ত্রের বই, যেখানে শ্রম বিভাজনের উল্লেখ আছে। এখানে 1975খানা মন্ত্র রয়েছে। এবার চলে আসি অথর্ববেদের কথায়। অথর্ববেদ, এই বেদটার অ্যাকচুয়ালি আগে এরকম নাম ছিল না। অথর্ববেদের অ্যাকচুয়ালি আগে নাম ছিল অর্থম বাঙ্গিরস। কীরকম নামটা হয়ে গেল না? কারণ আছে। কারণ কি? অথর্বণ এবং আঙ্গিরস এই দুজন মুনি মিলে এই বইটা প্রথম রচনা করেছিলেন, তাই জন্য এটার নাম হয়েছিল অর্থম বাঙ্গিরস। পরে যেটা অথর্ববেদ নামকরণ করা হয়। এই অথর্ববেদ মূলত লেখা হয়েছে তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, কালাজাদু, জাদুটোনা এই জাতীয় জিনিসগুলো নিয়ে। অথর্ববেদের 9খানা শাখা রয়েছে। শৌনক, বৈপ্লব শাখা, এই দুটো শাখার অস্তিত্ব এখনও রয়েছে। বাকি 7টা সম্পর্কে ডিটেল তথ্য এখনও পাওয়া যায়নি। ব্রাহ্মণ রয়েছে, এর ব্রাহ্মণ অংশটা গোপদ ব্রাহ্মণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গোপদ ব্রাহ্মণ কোন বেদের অংশ, তাহলে তোমরা অবশ্যই উত্তর দেবে অথর্ববেদ। উপনিষদ রয়েছে, মণ্ডুক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, এগুলো কিন্তু অথর্ববেদেরই অংশ। অথর্ববেদকে বলা হয় যে প্রথম অনার্য সাহিত্য। এটা মানে নেওয়া হয় যে অথর্ববেদ মূলত বৈদিক ঋষিদের দ্বারা, অর্থাৎ আর্য ঋষিদের দ্বারা সৃষ্টি করা হয়নি। প্রথম অনার্য সাহিত্য ছিল এটা। এটা নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলে 711, কেউ কেউ বলে 731, কেউ কেউ বলে 760 হোম এই অথর্ববেদের মধ্যে রয়েছে। বিভিন্ন বইতে বিভিন্ন তোমরা তথ্য পাবে। আমি 3টে তত্ত্বের কথাই জানালাম। আর কি, এই যে বইটার কথা বললাম, এটায় 20খানা মণ্ডল রয়েছে। এর একটা উপবেদ রয়েছে। উপবেদকে বলা হচ্ছে শিল্পবেদ। এই শিল্পবেদ মূলত স্থাপত্য ও ভাস্কর্য শিল্প নিয়ে গবেষণা করে। একটা পর্ণকুটিরও কিন্তু স্থাপত্যের নিদর্শন বহন করে, আগন্তুক সিনেমায় উৎপল দত্ত বলেছিলেন। নেক্সট চলে আসি যে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, পুরাণ, স্বরদর্শনের কথায়। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ হচ্ছে মূলত গৃহীদের, অর্থাৎ আমাদের মতন মানুষজনদের ক্রিয়াকালের জন্য শাখা গ্রন্থ। এটা সাধারণ গদ্য ভাষায় লেখা। পরবর্তী বৈদিক সাহিত্যে প্রথম নিদর্শন। মোট 17খানা ব্রাহ্মণের আমরা অস্তিত্ব পাই। 17খানা ব্রাহ্মণের মধ্যে ঋগ্বেদে কৈশিটাকি এবং ঐত্তেরীয় ব্রাহ্মণ খুবই ফেমাস। যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ সব থেকে বড় ব্রাহ্মণ। পুরুষমেধ যজ্ঞ অশতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, কথাটা তো আমরা ব্যবহার করেই থাকি। এই কথাটা কিন্তু যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ থেকে পাওয়া। পরবর্তী আরণ্যকের কথাই বলি। আরণ্যক মূলত বানপ্রস্থের জন্য লেখা হয়েছিল। আমরা 4টে আশ্রমের কথা, চতুরাশ্রম প্রথার কথা শুনেছি। চতুরাশ্রম প্রথায় কি বলা ছিল? প্রথমত ছিল ব্রহ্মচর্য, নেক্সট ছিল গার্হস্থ, তারপর ছিল বানপ্রস্থ, তারপর ছিল সন্ন্যাস। একটু সহজ ভাষায় বলি। প্রথমে ছোটবেলায় টিচারের কাছে গিয়ে পড়াশোনা করতে হবে, সেখানেই থাকতে হবে,
সেখান থেকে শিক্ষা লাভ করতে হবে। এটা হয়ে গেল ব্রহ্মচর্য। ওখান থেকে চলে এসে বিয়ে শাদী করে তারপর গার্হস্থ্য জীবন পালন, স্ত্রী পুত্র সংসার, সেটা একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। সন্তান একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর তুমি চলে যাবে পার্শ্ববর্তী জঙ্গলের কাছাকাছি। সেখানে গিয়ে কোনো সাধুর নিকট থেকে দীক্ষা নিয়ে মূলত সন্ন্যাসের প্রস্তুতি নেওয়ার যে সময় পর্ব, সেই হলো বানপ্রস্থ। এবং শেষ পর্যন্ত সমস্ত কিছু জগতের মায়া মোহ এগুলি কাটিয়ে পুরোপুরি জঙ্গলের মধ্যে গিয়ে তপস্যায় মগ্ন হয়ে যাওয়া, তাই ছিল সন্ন্যাস। এই তো আমাদের সনাতন ধর্ম। আরণ্যকের পরে ঋক, ঐতরেয় আরণ্যক, সামবেদের ষড়বিংশ আরণ্যক, যজুর্বেদের কঠ আরণ্যক, এই জিনিসগুলো কিন্তু খুবই ফেমাস। এবার উপনিষদের কাছে আসি। উপনিষদ কেন? আগেই বলেছি যে উপনিষদের অর্থ হলো আরও কাছে এসে বসো। শুনতে তো হবে কাছে এসে বসেই, তাই না? ঋষি কোনো একটা গাছের তলায় বসে জ্ঞান বিতরণ করবেন, সামনে বসে থাকবে ছাত্রছাত্রীরা। বেদের মূলত দার্শনিক ব্যাখ্যার জন্য 12টা উপনিষদ রচিত হয়েছিল। বেদান্তও ভাবতে পারো, বেদান্ত হয়েছিল মোট 108টা। এই যে শব্দটা উপনিষদ, অর্থ হলো কারো কাছে বসা। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আত্মা, ব্রহ্ম, পুনর্জন্ম, কর্মফলবাদ, এই জিনিসগুলো নিয়েই উপনিষদে আলোচনা হয়েছে। ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ, এই ঐতরেয় উপনিষদে প্রজ্ঞানম ব্রহ্ম শব্দটা আমরা পেয়ে থাকি। সামবেদের ছান্দোগ্য উপনিষদ, যেটা সামবেদের অঙ্গ, সেটা প্রাচীনতম উপনিষদ। তৎ, তম, অসি, প্রথম 3 আশ্রমের কথা, অনুলোম প্রতিলোম বিবাহের কথা, এই জিনিসগুলো সামবেদে পেয়ে থাকি। যজুর্বেদের তৈত্তিরীয় উপনিষদ, কঠ উপনিষদ, এই কঠ উপনিষদটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? এখানে নচিকেতা এবং যমের কথোপকথন নথিবদ্ধ হয়েছে। 1879 খ্রিস্টাব্দে ম্যাক্স মুলার এটাকে ফার্স্ট ডিকোড করেন। প্রাচীনতম ঈশা বৃহদারণ্যক, যেটাও যজুর্বেদের অঙ্গ, সেখানে কর্মবাদ, অহম ব্রহ্মাস্তি, এই সম্পর্কে আলোচনা হয়েছে। আর অথর্ববেদের প্রশ্ন উপনিষদ, মান্ডুক্য উপনিষদ। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানি যে সাউন্ডের সব ধরনের রিদম একটা আওয়াজের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে ওম। এই যে ওম ধ্বনি, এই কিন্তু মান্ডুক্য উপনিষদ আমাদের মাঝে এনে দিয়েছে, যা মূলত অথর্ববেদের অংশ। মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে রয়েছে, যেটা এখনো পর্যন্ত কোর্টে ব্যবহার করা হয়। নবীনতম, সব থেকে ছোট বাচ্চা উপনিষদ মুক্তিকা উপনিষদ, এটাও অথর্ববেদের অংশ। মূলত এখানে পরাবিদ্যা অপরাবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার চলে আসি বেদাঙ্গে। বেদাঙ্গকে বলা হয় লিম্ব অফ বেদা। বেদাঙ্গ কিন্তু মানুষেরই সৃষ্টি। বেদগুলো যেমন অপৌরুষেয় ছিল, বেদাঙ্গ কিন্তু অপৌরুষেয় নয়। এখানে শিক্ষা রয়েছে, ফোনেটিক্স, কল্প রয়েছে, রিচুয়ালিস্টিক সায়েন্স, জ্যোতিষ রয়েছে, অ্যাস্ট্রোনমি, ব্যাকরণ রয়েছে, গ্রামার, নিরুক্ত রয়েছে, এটিমোলজি, ছন্দ রয়েছে, ম্যাট্রিক্স, আর কল্পের 3 ভাগ রয়েছে, শ্রোত, গৃচ্ছ এবং ধর্ম। পুরাণের কথা বলি। পুরাণ মানে তোমরা জানো অবশ্যই, যাহা পুরানো কিছু, অর্থাৎ অতীত থেকে আসা। এই পুরাণ মূলত 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীতে লেখা হয়েছে। 18টা বা তার বেশি পুরাণের সংখ্যা রয়েছে, মূলত 18টা। নাম বলতে যাচ্ছি না, শুধুমাত্র জানবে 4টি যুগ, তার মধ্যে আলোচ্য রয়েছে বেশ কিছু জিনিস। কি কি? 1 বলা হয়েছে স্বর্গ। স্বর্গ কি? স্বর্গ হলো পৃথিবীর সৃষ্টি। 2 বলা হয়েছে প্রতিস্বর্গ। প্রতিস্বর্গ কি? প্রতিস্বর্গ হলো পুনরায় জন্ম। আর রয়েছে কি? মানবান্তর। মানবান্তর কি? বিভিন্ন মনু। প্রত্যেকটা যুগে একজন করেন মনু থাকেন, অর্থাৎ সুপিরিয়র থাকেন। নেক্সট বলা হয়েছে বংশ। সূর্য থেকে কিছু জন্ম এবং চন্দ্র থেকে কিছু জন্ম। সূর্যবংশীয় আর চন্দ্রবংশীয়।
এর মাঝখানে সেট ম্যাক্সের সূর্যবংশমের অ্যাড করা যেতেই পারে। আর কি, এই পুরাণগুলো বেশ কিছু রয়েছে ব্যাস সংকলিত। 4টে যুগ রয়েছে, 4টে যুগের মধ্যে মিলিয়ে একটা যুগ ক্রিয়েট হয়েছে। সেটা কি? মহাযুগ। এরকম 1000 মহাযুগ নিয়ে তৈরি হয়েছে একটা কল্প। আর এই প্রতিটা কল্পে ছিলেন 14 জন করে মনু। মার্কণ্ডেয় পুরাণে ভারতকে জম্বুদ্বীপ বলা হয়েছে, আর বিষ্ণু পুরাণে ভারতবর্ষ বলা হয়েছে, যেখানে ভরতের সন্ততিরা বসবাস করে, অর্থাৎ ভরত রাজার সন্তান। 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীতেও তাহলে ভারতের অস্তিত্ব ছিল কতখানিভাবে, সেটা এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। এবার আসি শেষ পর্যন্ত স্বরদর্শনের কথায়। স্বর মিন্স হচ্ছে 6 দর্শন, অর্থাৎ 6টা দর্শনের কথা বলে আজকের ভিডিওটা আমি শেষ করব। স্বরদর্শন হচ্ছে ন্যায়। ন্যায় দর্শনের স্রষ্টা হচ্ছেন ঋষি গৌতম। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে ন্যায় দর্শন লেখা হয়। নেক্সট, কণাদ দর্শন। কণাদ দ্বারা লিখিত বৈশেষিক দর্শনকে কণাদ দর্শন বলে থাকি। মূলত আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দেই এটাও লেখা হয়েছে। সাংখ্য দর্শন, যা কপিল মুনির সৃষ্টি, এটাও আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছে। পতঞ্জলির সৃষ্টি রয়েছে যোগ দর্শন, যেটা আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে লিখিত। জৈমিনী রচিত পূর্ব মীমাংসা দর্শন, যেটা আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দে রচিত। আর ব্যাস রচিত উত্তর মীমাংসা সূত্র, যেটা আনুমানিক 400 বিসিতেই রচিত। আরও দুটো জিনিস না বললে মনে হয় কাহিনীটা সম্পূর্ণ শেষ হয় না। এক হলো রামায়ণ, যেটা আনুমানিক 400 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের হিসাবে লেখা হয়েছে, এবং এটাকে বলা হয় আদি কাব্য। 2 নম্বর হলো আমাদের মহাভারত, যেখানে 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ব্যাপ্তি ধরে নেওয়া হয়েছে। মূলত মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। মহাভারতে রয়েছে 18টা পর্ব আর 1 লক্ষ শ্লোক। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী বৈদিক যুগ নিয়ে ছোট্ট একটা অংশ আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে। ধন্যবাদ।